আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। 24-এর জাতীয় নির্বাচন ছিল ডামি ও প্রহসনমূলক। আদালতে সাবেক সিইসি হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ড মঞ্জুর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে স্বৈরাচার উত্থানের পথ বন্ধ হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। তফসিল ঘোষণার পর শরিক দলের সাথে আসন বন্টনের আলোচনা। জামিন দেওয়ার বিষয়ে আদালতে হস্তক্ষেপ করে না আইন মন্ত্রণালয়, জানালেন আসিফ নজরুল। প্রভাবশালীদের চাপে নিরপেক্ষতা হারাচ্ছে গণমাধ্যম, অভিযোগ সাংবাদিক প্রতিনিধিদের। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে, অভিযোগ সংস্থাটির চেয়ারম্যানের। এবং সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রগুলোতে নকলমুক্ত সুষ্ঠু পরিবেশ, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সরকার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, আর এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে। প্রহসনের নির্বাচন ও রাষ্ট্রদ্রোহের অভিযোগের মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আত্মপক্ষ সমর্থন করে দেয়া বক্তব্যে তিনি স্বীকার করেন, সর্বশেষ জাতীয় নির্বাচন ছিল প্রহসনমূলক। তবে এজন্য তিনি দোষারোপ করেছেন রাজনৈতিক নেতৃত্ব ও তৎকালীন সরকারকে। সাবেক সিইসি আদালতে আরও জানান, দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত সব নির্বাচনই ছিল বিতর্কিত। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। ডামি নির্বাচন পরিচালনাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে বেলা 12:30টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সিএমএম আদালতে আনা হয়। কিছু সময় হাজতখানায় রাখার পর পুলিশ পাহারায় তাকে তোলা হয় এজলাসে। শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক এই সিইসির বিরুদ্ধে প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত করার পাশাপাশি রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতেরও অভিযোগ আনা হয়। এসব অভিযোগ সুষ্ঠুভাবে তদন্তের জন্য কাজী হাবিবুল আওয়ালকে 10 দিনের পুলিশ রিমান্ড নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালতে আওয়াল স্বীকার করেন, রাজনৈতিক সমঝোতার অভাবে একতরফা নির্বাচন হওয়ায় 2024-এর নির্বাচন ডামি ইলেকশন হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি এসব কথা বলেন। এ সময় আসামি পক্ষের আইনজীবী তার জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই নির্বাচনটা ডামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। উনাকে বলা হয়েছিল আপনি পদত্যাগ করেন নাই কেন, তাহলে সেটার উপরে উনি কোনো ফলপ্রসূ বক্তব্য দিতে পারেন নাই এবং শুধুমাত্র উনি অন্যের উপরে দোষ দিয়ে নিজকে জাস্টিফাই করার চেষ্টা করছেন কার্যকর্মকে। কিন্তু উনি যে একটা সাংবিধানিক দায়িত্বে আছিলেন এবং তার আন্ডারে যে পুরো নির্বাচন এবং রাষ্ট্রযন্ত্র তার হাতে ছিল, এইটাকে তিনি স্বীকার করতে চাচ্ছেন না। আমরা বলছি এটা আপনার ছিল, আপনি করেন নাই। সমস্ত দোষ এবং ঘটনা সঙ্গে আপনি জড়িত এবং আপনার সঙ্গে যারা সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে তারাই সবাই জড়িত। আদালতের সাবেক এই সিইসি আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। সমস্ত নির্বাচন বিষয়টাকে এই প্রশাসনের নির্বাচনের দায় দায়িত্ব তাকে নিতে হবে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে এনে স্বাধীন নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সম্ভব হলে স্বৈরাচার উত্থানের পথ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। গণতন্ত্র মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদের উত্থান রুখে দিতেই প্রধানমন্ত্রী পদে 10 বছরের বেশি না থাকার বিষয়ে রাজি হয়েছে বিএনপি। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের উন্নয়ন সহযোগী হতে চায় ইইউ। তাদের প্রত্যাশা দ্রুত সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
এতে নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো তৈরি করতে হলে নির্বাহী বিভাগকে দুর্বল করা যাবে না। প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী ভিত্তি দিতে হবে। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানে কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্যে কোনো বিভাগের অধিকার খর্ব হবে না। আমরা সেই সংস্কার চাই যে সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো নির্মিত হবে। অন্যদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক করেন আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করতে চায়, তবে সেজন্য তারা দ্রুত নির্বাচিত সরকার চায়। দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। কারণ তারাও তো সবাই অপেক্ষা করছে, অনেক কিছু অপেক্ষা করছে একটি নির্বাচিত সরকারের উপর তাদের কর্মকাণ্ড আগামী দিনে কি হবে। বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের সাথে তারা সহযোগী হতে চায়। অনুদান, ঋণ এর বাইরেও তারা অন্যভাবে অর্থায়নের চিন্তা করছে। তিনি জানান, বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে স্বস্তি প্রকাশ করেছে ইইউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনী তফসিল ঘোষণার পরেই সমমনা দলগুলোর সাথে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সাথে লিয়াজো কমিটির আলোচনা শেষে তিনি কথা বলেন। বৈঠকে ৩১ দফা বাস্তবায়ন, নির্বাচনের আগে করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, রাষ্ট্র সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের আওতায় আনতে সরকারকে সহায়তা করা নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। নিজেদের ভিতর সম্পর্ক ধরে রাখা, যুগপৎ আন্দোলনের যে শরিকরা আমরা ছিলাম তারা যাতে একই সাথে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচারে সোচ্চার ভূমিকা রাখতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আগামী দিনে আমরা কিভাবে আমাদের এগিয়ে যাব, এখানে নির্বাচনী কর্মকাণ্ড আছে। আগামী দিনগুলোতে নির্বাচন না হওয়া পর্যন্ত আরো তার আগেও কিছু কর্মকাণ্ড আছে, এবং তাছাড়া আমাদের ৩১ দফা বাস্তবায়নের ব্যাপারে যে আমরা ঐক্যবদ্ধভাবে যেটা তৈরি করেছি সবাই মিলে, সেটা আমরা কিভাবে বাস্তবায়ন করব। যখনই নির্বাচনী কার্যক্রম তফসিল ঘোষণা হবে, এই আলোচনাগুলো, এই বিষয়গুলো উঠে আসবে এবং সকলের সাথে আলাপ আলোচনা করা হবে। সাংবাদিকদের জামিন দেয়া বা না দেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয় আদালতের উপর কোনো প্রভাব বিস্তার করে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। সরকার, মালিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন পর্যায়ের প্রভাবশালীদের চাপের মুখে সংবাদ মাধ্যম নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেন সাংবাদিক প্রতিনিধিরা। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর শেরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে একটি বেসরকারি সংস্থা। এতে গণমাধ্যম কর্মীরা তুলে ধরেন তাদের নানা সমস্যার কথা। বাইরের হস্তক্ষেপে সাংবাদিকরা ব্যস্ত। হত্যা মামলায় সাংবাদিকদের গ্রেপ্তার করে জামিন না দেয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তারা। বলেন, হয়রানিমূলক মামলা থেকে সংবাদকর্মীদের অব্যাহতি দিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইজিপি বলেছেন ভুয়া মামলার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি সাংবাদিকদের কথা বলছি, অন্য পেশাজীবীদের কথা না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন নেওয়া হলো না? আমার মনে হচ্ছে সবাইকে একটু নিজের আয়নায় নিজের মুখ দেখা উচিত। গণমাধ্যম বিষয়ক সেমিনার সিম্পোজিয়াম অলস সাংবাদিকতা সৃষ্টি করছে মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, অনৈতিক চাহিদা পূরণের ইচ্ছা সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করছে। আপনি যেটাকে মব বলছেন, সে তো তৈরি হচ্ছে, বা সে, আমি ওইটাকে মব বলছি না, বলছি এটা প্রেশার গ্রুপ। সে তৈরি হচ্ছে সেই আগের এই যে জার্নালিজমের ফেলিউরের কারণে।
15 বছরে তারে আপনার কোনো মিনিমাম সিভিল লিবার্টিজ আপনি রাখেন নাই। 28শে জুলাই 2024-এ বাংলাদেশের টপ জার্নালিস্টরা যে শেখ হাসিনাকে বলছে যে এদেরকে খুন করেন, পুলিশ কেন গুলি করছে না, বলে নাই। এখন এই জিনিসটা তো আবার রিপিট করতে পারে, এই ভয় থেকে এই প্রেসার গ্রুপগুলো তৈরি হচ্ছে। ব্যবসায়িক ফন্দি নিয়ে অতি উৎসাহীরা সাংবাদিকদের নামে হয়রানিমূলক মামলা করছে এমন মন্তব্য করে আইন উপদেষ্টা বলেন, গণমাধ্যমের উন্নয়ন চাইলে নিজেদের মধ্যে দলাদলি ও কোন্দল থেকে বেরিয়ে আসতে হবে। ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। গণমাধ্যমে পক্ষপাতিত্ব হলে সেখান থেকে ভালো কিছু আশা করা যায় না বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। এদিকে শুক্রবারের মধ্যে চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা। অন্যথায় শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তাদের। এর আগে দুপুরে কলম বিরতি কর্মসূচি চলা অবস্থায় এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। পরে মূল ফটকের বাইরে অবস্থান নিয়ে সমাবেশ করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মিজান শাহজাহানের রিপোর্ট। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কলম বিরতি পালন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুর 12টার দিকে এনবিআর ভবন থেকে আন্দোলনকারীদের বের করে দেয় যৌথ বাহিনী। এ সময় বন্ধ করে দেওয়া হয় এনবিআর এর সকল ফটক। পরে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা। সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, অর্থ উপদেষ্টা বিসিএস কর ও শুল্ক ক্যাডারের কর্মকর্তাদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন, কিন্তু এই আন্দোলন এনবিআর এর সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের। অথচ এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বৈঠকে ডাকা হয়নি। যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকা হয়নি, সেহেতু এই আলোচনায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশগ্রহণের বিষয়টি বরং অবান্তর। চেয়ারম্যানের অপসারণের আগে আর কোনো আলোচনায় বসতে চান না জানিয়ে তারা বলেন, দাবি মানা না হলে শনিবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা বাদে অন্য সব সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। আমাদের এক দফা দাবি, অনতিবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার তালিকায় 3 নম্বরে থাকা বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ চায়। এদিকে অর্থনীতিবিদের সাংবাদিকদের সংগঠন ইআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, বুধবার পর্যন্ত 3,53,000 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। কিছুটা তো হ্যান্ডপার হচ্ছে আমাদের যে অনগোয়িং মুভমেন্ট যেটা হচ্ছে সেটার কারণে। তো আমরা সবাই দেশের জন্য কাজ করব। আমাদের মূলত দেশের স্বার্থ নিয়ে চিন্তা করা উচিত। যে কোনো সংস্কার করি, যে কোনো আইন করি, যা কিছু করি, ইভেন আন্দোলন করি, সংগ্রাম করি, প্রত্যেকটাই আমাদের নিজেদের জন্য না হয়, যদি দেশের জন্য হয়, ইনশাল্লাহ আমরা একটা নতুন বাংলাদেশ সবার ঐকান্তিক প্রচেষ্টা আমরা দেখতে পাবো। জাতীয় রাজস্ব বোর্ডের আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করে ডিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তি জারি করা হয় 21 জুন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকারি ভবনগুলোর ছাদে সৌর প্যানেল বসিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে জানানো হয়, দেশের মোট বিদ্যুতের চাহিদার মাত্র 5.6% সৌরবিদ্যুৎ থেকে আসে, যা প্রতিবেশী দেশগুলোর তুলনায় অনেক কম। 2030 সালের মধ্যে এই হার 20% পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলেও জানানো হয় বৈঠকে। সরকারি ভবনের ছাদে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে সোলার প্যানেল বসানোর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই প্রক্রিয়ায় সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় কোনো বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে না বলেও উল্লেখ করেন ডক্টর ইউনূস। বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফজলুল কবির খান, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ উপস্থিত ছিলেন। দুদকের ক্লিয়ারেন্স পেতে 1 লাখ টাকা ঘুষ দিতে হবে। হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে পোস্ট করা এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। কমিশনের কেউ জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান সংস্থাটির মুখপাত্র আক্তার হোসেন। তবে যাচাই না করে দুদকের বিরুদ্ধে অভিযোগ করায় হাসনাত আব্দুল্লাহর সমালোচনা করেন তিনি।
রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ভুল বুঝছেন, আমি আসলে এগুলো কখনো ডিল করি নাই। তো রেড ক্রিসেন্টের চিকিৎসক ডাক্তার মাহমুদা মিতুকে দুদকের অভিযোগ থেকে মুক্তি দিতে 1 লাখ টাকা দাবি করা হয় কমিশনের মহাপরিচালক আক্তার হোসেনের পরিচয় দিয়ে। এখান থেকে বের করে দেওয়া যায়, কোনো সমস্যা হবে না, এটা নিয়ে কমিশনে আলাপ হওয়ার পরে কমিশন থেকে বলা ছেড়ে দাও, তখন ওটা ছেড়ে দাও মানে হয়েছে সবাই আপনার কাছে একটা জিনিস আবদার করতে পারে, এরকম একটা ব্যাপার। এত বড় অ্যামাউন্টের কথা বলছেন, ওই অ্যামাউন্ট দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনি একটু বলেন। এখানের থেকে এটা সবচেয়ে জিরো লেভেল। এটা 1 লাখ টাকা আমার কাছে ভাই অনেক বড়। এটি ফেসবুকে শেয়ার করে দুদকের তীব্র সমালোচনা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে আক্তার হোসেন দাবি করেন দুদক থেকে নয়, প্রতারক চক্র ওই নারী চিকিৎসককে ফোন করেছিল। খোলাসা করতে চাই, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমাদের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছিল। যিনি এখানে অভিযোগ করেছেন তিনি মনে করছিলেন যে এনফোর্সমেন্ট অভিযানে তার নাম এসেছে, যিনি অভিযোগকারী ছিলেন তার নাম্বারে যোগাযোগ করেছে যে প্রতারক, এই প্রতারকের নাম্বার থেকে আরো 4টা, এর আগে আরো 4টা ঘটনা এই ধরনের ঘটেছে এবং তারা এই সংশ্লিষ্ট থানায় জিডি করেছে। দুদকের ভেতরের তথ্য কিভাবে প্রতারকদের কাছে যাচ্ছে এমন প্রশ্নের জবাব দেন কমিশনের মহাপরিচালক। আমরা মনে করি আমাদের ইউনিট থেকে কোনো পর্যায়ে কোনো ইউনিট থেকে কোনো তথ্য কাউকে পরিবেশন করে, আপনারা জানেন যে যারা প্রতারণা করে এরা অত্যন্ত স্মার্ট। তিনি জানান ঘটনাটির অনুসন্ধান শুরু করেছে দুদক। ফেসবুকে কমিশনের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ ভুল করেছেন বলেও মনে করেন তিনি। জনাব হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ের কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইন আমলে আনা হবে। আমার মনে হয় তিনি যখন প্রকৃত ঘটনা জানতে পারবেন কি ঘটেছে, তারপরে তিনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে তিনি ভুল করেছেন। দুদক থেকে কাউকে ফোনে ডাকা কিংবা নোটিশ দেওয়া হয় না জানিয়ে কেউ এটি করলে কমিশনকে জানানোর পরামর্শ দেন সংস্থাটির মুখপাত্র। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকার বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সেই সাথে সরকারের 3-0 যে রাজনৈতিক আকাঙ্ক্ষা সেখানে পিছিয়ে আছে বলে মনে করে প্রতিষ্ঠানটি। রাজধানীর ব্র্যাক সেন্টারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে নতুন অর্থ বছরের বাজেট নিয়ে সিপিডির আলোচনা সভায় এসব দিক তুলে ধরে গবেষণা প্রতিষ্ঠানটি। বাজেটে নবায়নযোগ্য জ্বালানির চেয়ে জীবাশ্ম জ্বালানিকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা অপ্রত্যাশিত। এছাড়া খাত সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর আর্থিক সংকট উত্তরণে নেওয়া কোনো পদক্ষেপের প্রতিফলন ঘটেনি বাজেটে। এক্ষেত্রে 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। এই বাজেটটা কেন আসলে এস্টাবলিশ করা হলো না? আমাদের প্রায়োরিটি শর্ট টার্ম, লং টার্ম কি হতে পারে, কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রি চালু রাখতে পারবো। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবন হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। লুণ্ঠন করে এই পদ্মা অয়েল কোম্পানি 2000-এর উপরে কোটি টাকা জমা আছে, তারপরেও তার 76% মুনাফা বাড়িয়ে দিছে। এর থেকে বেকুব, অথর্ব, অযোগ্য, অক্ষম কোন প্রতিষ্ঠান হতে পারে? এটা কি কেউ করতে পারে ন্যূনতম বিবেক থাকলে? জ্বালানি সুবিচার বলে যে কথা আছে সভ্য জগতে, এই জিনিসটা উঠে গেছে। চীন এবং পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনো ত্রিপক্ষীয় জোট করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বলেন, পরস্পরের সাথে সংযোগ বাড়াতে দেশগুলোর সাথে আলোচনা হয়েছে। দিল্লি চাইলে ঢাকা এমন আলোচনায় বসতে আগ্রহী জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ভারতের সাথে বর্তমানে সম্পর্কের পুনর্বিন্যাস চলছে। সম্পর্ক ভালো করতে সদিচ্ছা আছে বাংলাদেশের। এছাড়াও প্রধান উপদেষ্টার লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে বৈঠক না হওয়ার কারণ জানা নেই বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। মূলত উদ্যোগ চীনের
এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছেন। এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা ও ডেঙ্গু সংখ্যার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডের 12.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে এবারের পরীক্ষায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় কেন্দ্রগুলোতে ছিল নকলমুক্ত সুষ্ঠু পরিবেশ। অতীতের প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালোভাবে এইসব পরীক্ষা সম্পন্নের আশাবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিয়ারা আবরার। রিপোর্টে জানাচ্ছেন আদিন সজীব। স্বপ্ন নিয়েই বড় হয় সবাই, সেই লক্ষ্যেই ছুটে চলা। জীবনের ধাপে ধাপে আসে এক একটি পরীক্ষা। এবার এইচএসসি ও সমমান, ভালোভাবেই পাড়ি দেওয়ার চেষ্টা তাদের। এবারের প্রথম পরীক্ষা বাংলা। শুরু সকাল 10টায়। নিয়ম মেনেই আগেভাগেই কেন্দ্রে আসে প্রায় সব শিক্ষার্থী। প্রস্তুতি ভালো হলেও শেষ মুহূর্তে কিছুটা চিন্তা কিংবা শেষবার বইয়ে চোখ বুলিয়ে নেয় কেউ কেউ। আমি বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম, বাবা তোমার কনফিডেন্স ভালো, তুমি ভালো থেকো, যেহেতু এবার সবকিছু রুল ভালো, ডিসিপ্লিন ভালো, তোমার কনফিডেন্টলি তুমি পরীক্ষা দাও। সবার ছেলের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে। করোনা আসছে, ডেঙ্গু আসছে, আমাদের সতর্কতা সবচেয়ে বড় এখানে কাজ করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেমন আমরা বাচ্চাকে আমি স্যানিটাইজার, মাস্ক সবই দিয়ে দিছি। তবে ঢাকার মতো ব্যস্ত শহরে যানজটে পড়ার অভিজ্ঞতাও আছে অনেকেরই। কেউ কেউ ভুল করে কেন্দ্র চিনতেও, তাতেই পিছিয়ে পড়ে কিছুটা, বাড়ে দুশ্চিন্তা। তবে পরীক্ষার কেন্দ্রের ভালো পরিবেশে খুশি সবাই। নির্ভেজাল পরীক্ষা হোক, কারণ এর আগে তো আন্দোলনও হলো কয়েকদিন, বাচ্চারা তো পরীক্ষাই দিবে না এইভাবে। তারপরে আল্লাহর রহমতে পরীক্ষা হচ্ছে, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া, ভালো লাগতেছে আর কি। কোনো সমস্যা হয় নাই, কোনো ইয়াও নাই, আমাদের মানে অভিযোগও নাই। এবার পরীক্ষা এমন সময় যখন করোনার প্রাদুর্ভাব আছে, অবনতি ডেঙ্গু পরিস্থিতির, তবুও সাধ্যমতো সতর্কতার কথা বলছেন কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমরা স্বাস্থ্যবিধির ওপরে বিশেষভাবে জোর দিয়েছি, কারণ আমাদের মাস্ক, আমাদের হ্যান্ড স্যানিটাইজার, আমাদের প্রত্যেকের মানে এই মেসেজ পৌঁছে দিয়েছি আমরা, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে স্টকে রয়েছে। প্রশ্ন ফাঁস কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সতর্ক ছিল প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা নজরদারিতে এখন পর্যন্ত অস্বস্তির খবর শোনা যায়নি। যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি, এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে ৬,১৮,০০০ ছাত্র এবং ৬,৩৩,০০০ ছাত্রী। গতবারের তুলনায় মোটে ৮১,০০০ শিক্ষার্থী কম। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। নিত্য নতুন ধরনের মাদকের কারণে নিরাময় কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। মাদকের ভয়াবহতার কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিশু ও তরুণদের মাদকমুক্ত রাখতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বর্তমানে মাদক সেবন যেন বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে। দিনে দুপুরে প্রকাশ্যে মাদক গ্রহণ করছে অনেক তরুণ। অধিদপ্তর থাকলেও এদের প্রতিরোধ ও নিয়ন্ত্রণের যেন নেই কেউ। মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে আয়োজন করা হয় উৎসব বন্ধন। এতে অংশ নেয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সহ বিভিন্ন সংস্থা। মাদকাসক্ত এটা নিরাময়যোগ্য রোগ না, এটা হচ্ছে ম্যানেজেবল। ইটস এ ক্রনিক রিল্যাপসিং ব্রেইন ডিসঅর্ডার। একটা পরিবারের কেউ যদি মাদক নেয়, মানে পুরো পরিবারটা তো ধ্বংস হয়ে যায়, তাই না? সো আমাদের অবশ্যই সবার উচিত মাদক থেকে দূরে থাকা। আমরা যেন মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারি, সবাই যেন মাদক মুক্ত থাকতে পারি,
কোনো নেশাই যেন আমাদেরকে স্পর্শ না করে। পরে আলোচনা অনুষ্ঠানে নিজের মাদকাসক্তি থেকে উত্তরণের কথা জানান এই তরুণী। এটা কিন্তু একটা সমন্বিত জার্নি, যেটা আমাদের একার পক্ষে কখনো করা সম্ভব না। সেটার জন্য আমাদের সমাজের সাহায্য, আমাদের নিজেদের উইল পাওয়ার এবং আমাদের পারিবারিক সাহায্য সবকিছু আমাদের প্রয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মাদকাসক্তি এখন একটি বৈশ্বিক সমস্যা। মাদকের নতুন নতুন ধরন বা ভ্যারিয়েন্ট এর নিরাময়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। নতুন সিনথেটিক, সেমি সিনথেটিক ড্রাগ, যেটাকে এনপিএস বলা হয়, এর আবির্ভাবের ফলে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারজনিত সমস্যা আরো ঘনীভূত হয়েছে। 64 জেলায় একটি বিশেষ জোন, 8টি বিভাগীয় গোয়েন্দা কার্যালয় এবং 8টি বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দেশব্যাপী তার কার্যক্রম পরিচালনা করছে। অপরাধ দমনের কাজ করে এমন অন্যায় সংস্থার জনবলের সাথে তুলনা করলে এই সংখ্যা সীমিত। দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্নে শেষ করতে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এবছর ছোটখাটো যেসব ত্রুটি ধরা পড়েছে সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথাও বলেন ডক্টর ইউনূস। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সাক্ষাতে নির্বাচনের প্রস্তুতি, সম্ভাব্য সময় নির্ধারণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। ভোটার তালিকায় কারা যুক্ত হবে, তার সময়সীমা কি হবে তা নির্বাচন কমিশন নির্ধারণ করবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। বিকেলে ভোটার তালিকা হালনাগাদ আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান তিনি। এ সময় রাজনৈতিক দল নিবন্ধনের জন্য 147টি আবেদন পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, জাতীয় নির্বাচনে প্রতীকের সংখ্যা বাড়ছে। 76টি সংসদীয় আসনে সীমানা পুনঃনির্ধারণের পর্যালোচনা চলছে বলেও জানান নির্বাচন কমিশন। জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে চোখে গুলিবিদ্ধ হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এবছরের 20 মার্চ তার পক্ষে মামলা করেন ছাত্র দলের এক নেতা। এতে জানানো হয় 4 অগস্ট ঢাকায় গুলিবিদ্ধ হন তিনি। এরপর গত 17 জুন চট্টগ্রামে আরেকটি মামলা করেন ভুক্তভোগী সাইফুদ্দিন। অভিযোগে জানানো হয় চট্টগ্রামে একই সময়ে তিনি আহত হন। ঢাকা ও চট্টগ্রামে একই ব্যক্তির একই সময়ে গুলিবিদ্ধ হবার দাবি করে 2 শহরে দায়ের করা মামলা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। মামলায় শিল্পপতি, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষকে আসামি করায় জন্ম দিয়েছে বিতর্কের। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকুর রহমান। জুলাই আন্দোলনে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ। এতে তার ডান চোখে ছররা গুলি লাগে। এ ঘটনায় গত 20 মার্চ সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদের পক্ষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার আবেদন করেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি MA হাশেম রাজু। এতে জানানো হয় 4 আগস্ট হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন সাইফুদ্দিন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 201 জনকে আসামি করা হয়। এরপর গত 17 জুন সাইফুদ্দিন নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশী থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এতে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 167 জনকে আসামি করা হয়। আসামির তালিকায় আছেন স্থানীয় বেশ কয়েকজন শিল্পপতি ও ব্যবসায়ী।
এই মামলার এজাহারে বলা হয় ঢাকায় ছাত্র জনতার আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। এরপর চট্টগ্রামে চলে আসেন। 1 আগস্ট থেকে চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নেন তিনি। 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় আহত হন। পরদিন 5 আগস্ট আবারও আন্দোলনে অংশ নিলে পতিত আওয়ামী লীগের ক্যাডারদের ছোড়া গুলি লাগে তার মাথা, পা এবং চোখে মুখে। সাইফুদ্দিন সরকারের গ্যাজেটভুক্ত গুরুতর আহত জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃত। জুলাই আন্দোলনের এই যোদ্ধার একই দিনে ঢাকা এবং চট্টগ্রামে আন্দোলনে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। একই ভিকটিম নিজে বাদী হয়ে সম্প্রতি চট্টগ্রামের কুলচি থানায় একটা মামলা করেছেন গত 17/6/25 ইংরেজি তারিখে। সেখানেও বলা হচ্ছে যে এই 4/8/24 ইংরেজি তারিখ হত্যা, সন্ত্রাস ও নির্যাতনের প্রতিবাদে ফ্যাসিস্ট সরকারের পতনের লক্ষ্যে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় জমায়েত হই। তাহলে উনি যদি চট্টগ্রামে 4 তারিখ জমায়েত হন এবং 5 তারিখ উনি ঘটনা দেখিয়েছেন এখানে 5/8/24 ইংরেজি তারিখ স্বৈরাচারী সরকারের দেয়া কারফিউ ভঙ্গের জন্য বুকে এবং পায়ে ব্যথা নিয়ে আমি চট্টগ্রামের বাদুরতলা থেকে মিছিল শুরু করি, তাহলে উনি দেখা যাচ্ছে 5, 4 এবং 5 তারিখ তিনি চট্টগ্রামে ছিলেন। একই ব্যক্তি, একই ভিকটিম যদি ঢাকা এবং চট্টগ্রামে একই দিন একই সময়ে দুটো ঘটনাস্থলে থাকেন, তাহলে দুটো মামলায় তো প্রশ্নবিদ্ধ হচ্ছে। মামলায় বিভিন্ন পেশার, বিশেষ করে ব্যবসায়ী এবং শিল্পপতিদের আসামি করা নিয়েও সন্দেহ পোষণ করেন এই আইনজীবী। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত না, সম্পৃক্ত না, এই ধরনের কিছু সামাজিক ব্যক্তিত্বকে এখানে আসামি করে, যারা অনেক সময় আমি কিছু দেখেছি এখানে তারা দেশেও ছিল না। একজনের আমার কাছে ভিসা এবং পাসপোর্ট আছে, যে দেখা যাচ্ছে ওনারা বাংলাদেশেই ছিলেন এই ঘটনার সময়, এরকম লোককে এখানে আসামি করা হয়েছে। আইনজীবীরা বলেছেন একই সময়ে একই ব্যক্তি দেশের 2 শহরে আহত হওয়ার ঘটনা নজিরবিহীন। হয়রানিমূলক মামলা না নেয়ার জন্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা থাকার পরেও পুলিশ কিভাবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই মামলা নথিভুক্ত করলো তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা। বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো নতুন 3টি ডাইভিং বোট। খুলনা নেভাল বার্থের জেটিতে ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল এবং মাছরাঙ্গার কমিশনিং করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত এসব ডাইভিং বোট বাহিনীর আধুনিকায়ন ও নৌবহরে ত্রিমাত্রিক সক্ষমতা বাড়াতে বিশেষ অবদান রাখবে বলে আশা করেন নৌবাহিনী প্রধান। এ সময় কমিশন পাওয়া ডাইভিং বোটগুলোর অধিনায়কদের কাছে কমিশনিং ফরম্যান তুলে দেওয়ার পাশাপাশি বাহিনীর রীতি অনুযায়ী নাম ফলক উন্মোচন করেন তিনি। বোটগুলো ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। ডুবুরি কার্যক্রমের আধুনিকায়নে সংযোজন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। প্রতিটি বোটে রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, উন্নত সার্ভেইল্যান্স র্যাডার, জিপিএস, ইকো সাউন্ডার এবং আধুনিক কন্ট্রোল সিস্টেম। এর মাধ্যমে নৌবাহিনীর ডুবুরিরা আরও কার্যকর ও দক্ষতার সাথে দায়িত্ব পালনে সক্ষম হবে। কমিশনিং অনুষ্ঠানে সামরিক, অসামরিক, উচ্চপদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা সহ জাহাজের কর্মকর্তা ও নাবিকরা উপস্থিত ছিলেন। দেশের সমুদ্র সীমার সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সুনীল অর্থনীতির বিশাল কর্মকাণ্ডে নিরাপত্তা প্রদান সহ দেশ ও জাতির প্রয়োজনে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে নৌবাহিনী সদা প্রস্তুত থাকতে বদ্ধপরিকর। আজ নৌবাহিনীতে 3টি ডাইভিং বোর্ডের অন্তর্ভুক্তির মাধ্যমে বাংলাদেশের নদীপথ কিংবা সমুদ্রে যে কোনো স্থানে ডুবুরি অপারেশন ও উদ্ধার অভিযান পরিচালনার ক্ষেত্রে নৌবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আমি আশা করি। এবার জানিয়ে দিচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। কুষ্টিয়ায় 8 লাখ টাকা মূল্যের ব্যান্ড রোল যুক্ত নকল বিড়ি জব্দ করেছে বিজিবি। জেলার ভেড়ামারা উপজেলার 16 দাগ বড় মসজিদ নামক স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে কুষ্টিয়া ব্যাটালিয়ন 47 বিজিবি। রাজস্ব ফাঁকি দিয়ে কিছু অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ড রোল যুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের 47 বিজিবি অভিযান চালিয়ে এসব বিড়ি জব্দ করে, যার বাজার মূল্য 8,26,000 টাকা। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত নকল বিড়ি কাস্টমস অফিসে জমা দেওয়ার কথা জানিয়েছে বিজিবি। স্টাডি অস্ট্রেলিয়া এন্টারপ্রেনারশিপ চ্যালেঞ্জ 2025-এর
বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে ঢাকার আগা খান একাডেমির শিক্ষার্থীরা। অস্ট্রেলিয়ান ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন আয়োজিত এই চ্যালেঞ্জের চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়ায় তাদের বিজয়ী ঘোষণা করা হয়। এতে অস্ট্রেলিয়ান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পায় বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকরা। এছাড়াও 3 সপ্তাহব্যাপী অনুষ্ঠানে পরিবেশ বান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সামাজিক উন্নয়নের জন্য ডিজিটাল রূপান্তর বিষয়ে কলেজ শিক্ষার্থীরা উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেন। এই আয়োজন বাংলাদেশ অস্ট্রেলিয়া সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করে আয়োজকরা। আর এবারে জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। টেলিভিশনে প্রচারিত ভাষণে তিনি বলেন, এই যুদ্ধে ইহুদিবাদী শক্তি ইরানের আঘাতে প্রায় পতনের দ্বারপ্রান্তে চলে এসেছিল। ইসলামিক রিপাবলিকের প্রবল প্রতিক্রিয়ায় ইসরায়েলের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়েছে। খামেনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়িয়েছিল, কারণ তারা আশঙ্কা করছিল হস্তক্ষেপ না করলে ইসরায়েলের পতন অনিবার্য। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এই আগ্রাসন থেকে কিছু অর্জন করতে পারেনি বলেও উল্লেখ করেন আয়াতুল্লাহ আলী খামেনি। হুঁশিয়ারি করেন, ভবিষ্যতে যদি কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা করে তবে তাকে এর চড়া মূল্য দিতে হবে। এই ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য জাতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান। ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক মার্কিন বিমান হামলার কার্যকারিতা নিয়ে পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নের গোপন নথি ফাঁস হয়েছে, যেখানে বলা হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংসে ব্যর্থ হয়েছে মার্কিন হামলা। যদিও ওই হামলাকে অতুলনীয় সাফল্য হিসেবে উল্লেখ করে স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে দাবি করেছে হোয়াইট হাউস, তবে নথি ফাঁসের ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনও হন্য হয়ে খুঁজছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে পেন্টাগনে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। একই সময়ে পেন্টাগনে কংগ্রেস সদস্যদের প্রবেশাধিকার সীমিত করতে হোয়াইট হাউস আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বলেও জানা গেছে। এদিকে পেন্টাগনে প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা। এবারে থাকছে খেলার খবর। কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে 43 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষ করল শ্রীলঙ্কা। গোলের পর কলম্বোতেও সেঞ্চুরি করলেন প্রথম নিশাঙ্কা। চান্দিমাল সাজঘরে ফেরেন 93 রানে, তাতে 2 উইকেটে লঙ্কানদের সংগ্রহ 290 রান। এর আগে প্রথম ইনিংসে 247 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পরাগ আরমানের রিপোর্ট। সন্দেহ নেই দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কা, কিন্তু বাংলাদেশের ডিফেন্সিভ ফিল্ডিং কোনো ভীতি জাগাতে পারেনি লঙ্কান ব্যাটারদের মনে। তাতে স্ট্রাইক রোটেশনের জন্য প্রচুর জায়গা পেয়েছে স্বাগতিকরা। ক্যাচিং ভিত্তি তৈরি করতে না পারায় রান বেড়েছে তরতরিয়ে। যে উইকেটে রান করতে যুদ্ধ করেছেন শান্ত মুশফিক লিটনরা, সেই পিচেই রানের ফুলঝুরি ছুটিয়েছেন লঙ্কানরা। বাংলাদেশকে অল আউট করে ব্যাটিং এ নেমেই রানের গতি বাড়ায় শ্রীলঙ্কা। কোনো সুযোগই দেননি তারা টাইগার বোলারদের। বিনা উইকেটে 83 রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় স্বাগতিকরা। হতাশার এক সেশন কাটে বাংলাদেশের। বিরতি শেষে লাহিরু উদারাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। দিনের দ্বিতীয় সেশনে সাফল্য বলতে এটুকুই। তৃতীয় সেশনের শুরুতেই সেঞ্চুরি পেয়ে যান প্রথম নিশাঙ্কা। 167 বলে 12 চারে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করেন তিনি। গল টেস্টের পর কলম্বোতেও 3 অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেন নিশাঙ্কা। এরই মধ্যে বাংলাদেশের 247 রানকেও টপকে যায় শ্রীলঙ্কা। সময়ের সাথে সাথে দীনেশ চান্দিমালও সেঞ্চুরির আশা জাগিয়ে তোলেন, কিন্তু দলের 282 রানে চান্দিমালকে হতাশ করেন নাইম হাসান। 93 রানে থাকা চান্দিমালের বিদায়ে ভাঙে 194 রানের জুটি। বাকি সময়ে আর কোনো সুযোগ পায়নি বাংলাদেশি বোলাররা। প্রথম নিশাঙ্কা 146 এবং প্রভাত জয়সূরিয়া 5 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট করতে নামবেন।
এর আগে ৮ উইকেটে ২২০ রানে টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে মাত্র ৪৫ বল স্থায়ী ছিল বাংলাদেশের ইনিংস। তাতে ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে যায় টাইগারদের প্রথম ইনিংস। পরাগ আরমান, এটিএন বাংলা। সংবাদ শেষ করছি, তার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ২৪ জাতীয় নির্বাচন ছিল ডামি ও প্রহসনমূলক, আদালতে সাবেক সিএসি হাবিবুল আওয়াল ৩ দিনের রিমান্ড মঞ্জুর। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে স্বৈরাচার উত্থানের পথ বন্ধ হবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। তফসিল ঘোষণার পর শরিক দলের সাথে আসন বন্টনের আলোচনা। জামিন দেওয়ার বিষয়ে আদালতে হস্তক্ষেপ করে না আইন মন্ত্রণালয়, জানালেন আসিফ নজরুল। প্রভাবশালীদের চাপে নিরপেক্ষতা হারাচ্ছে গণমাধ্যম, অভিযোগ সাংবাদিক প্রতিনিধিদের। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় আন্দোলনকারীরা, শনিবার থেকে কমপ্লিট শাটডাউন, রাজস্ব আদায় বাধাগ্রস্ত হচ্ছে, অভিযোগ সংস্থাটির চেয়ারম্যানের। এবং সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, কেন্দ্রগুলোতে নকলমুক্ত সুষ্ঠু পরিবেশ, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর সরকার। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, YouTube/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।